একাধিক ভুয়ো কোম্পানি, সকাল থেকে 10টা জায়গায় কলকাতা একসঙ্গে তল্লাশি হচ্ছে। দেখুন, এটা তদন্তের ব্যাপার, এখানে দলের কোনো বক্তব্য নেই। শুধু তদন্তটা একপেশে না হয়ে যায়, উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যায়, তদন্তটাকে কেন্দ্র করে একটা গল্প ছড়াবার জন্য, নেতিবাচক বাতাবরণ তৈরির জন্য এই ধরনের ঘটনা যেন না ঘটানো হয়। ফলে ভারতীয় জনতা পার্টির যে নেতাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তাদের জায়গাগুলো, বাড়িগুলো সিবিআই, ইডি তারা দেখতে পাচ্ছে না, আর কোথায় কোথায় সব ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারগুলোই হচ্ছে সব রহস্যজনক। বলছি, আজকে যেসব জায়গায় বা যেসব বাড়িতে আজকে তল্লাশি চালাচ্ছে সিবিআই, সেখানে এদের মধ্যে কয়েকজন গরু পাচার কেন্দ্রেও মানে এজেন্সি তাদের নাম কোন এজেন্সির যা মনে হয় একটা করে গল্প দিয়ে দেয়, গল্পের গরু গাছে ওঠে, আর গরুর গল্প তো আরো বেশি গাছে উঠছে। তো সুতরাং এজেন্সি কিছু না কিছু দিয়ে দিচ্ছে, এগুলোকে ধ্রুব সত্য মনে করার কোনো কারণ নেই। আমরা দেখেছি এজেন্সি সূত্র বলে এমন কিছু খবর চলে বা তারা ছড়িয়ে দেন, মহল তৈরি করেন, পরবর্তীকালে বিচারপতিদের মুখে শুনি তথ্য কই, প্রমাণ কই, এটা তদন্ত হচ্ছে। তো সুতরাং একটা মহল তৈরি করার জন্য যে গল্পের গরু গাছে তোলা হয়, পরে সেই গাছে মই লাগিয়েও নামার অবস্থা থাকে না। বলছি, 2024-এর যে নতুন ক্যালেন্ডার সরকারের, সেখানেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জলজল করছে, যিনি জেলে, তার নামও এখনো রয়েছে। তা এখন একজনকে অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় এজেন্সি, তার কোনো দোষ প্রমাণিত হয়নি, তিনি মন্ত্রিসভায় রয়েছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আইনত যা হয় তাই হয়েছে। এখন বিজেপি কাকে কাকে টার্গেট করে কার বাড়িতে এজেন্সি পাঠিয়ে কিভাবে কি করবে, তার উপর দাঁড়িয়ে তৃণমূলকে সবাইকে ব্যবস্থা নিতে হবে। অথচ বিজেপি সিবিআই এর এফআইআর নেম তোলাবাজ শুভেন্দু, বা পাশে নিশীথ প্রামাণিক, যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নানা কথা বলতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বিজেপি, তাদের পদ দিয়ে বসে থাকবে, কি করে হবে? বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যে জ্যোতিপ্রিয়কে ধরেছে যাতে পার্টির কাজ করতে না পারে, ভোট করতে না পারে। ও অনেক কাজ করেছে, মানে পাশে দাঁড়িয়েছেন একদম। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার উপর কোনো প্রতিক্রিয়া চলতে পারে না। মুখ্যমন্ত্রী যেটা অবজার্ভ করেছেন, তার যেটা মূল্যায়ন পর্যবেক্ষণ, সেটাই জানিয়েছেন। গতকাল আবু হাসেম খান চৌধুরী তিনি বলছেন যে জোটে বামেদের থাকা জরুরি নয়, কারণ ওদের ভোটার নেই, শক্তিও নেই, শক্তি আছে তৃণমূলের, তাই এই রাজ্যে তৃণমূলের সঙ্গেই জোট করা জরুরি। যেখানে রাজ্য কংগ্রেস নেতারা উল্টো সুর বলছেন, সেখানে ডালুবাবু তার উল্টো বললেন। খানিকটা বাস্তবমুখী কথাবার্তা বলেছেন, কারণ কংগ্রেস যারা প্রকৃত কংগ্রেস, তারা কখনো সিপিএম এর সঙ্গে জোটে যেতে পারে না। কংগ্রেসের রক্তে এটা হতে পারে না যে সিপিএম এর সঙ্গে জোটে যাওয়া। যে সিপিএম গণহত্যা, গণধর্ষণ, অপশাসন, প্রাথমিক ইংরেজি তুলে দেওয়া, কম্পিউটার ঢুকতে না দেওয়া, গোটা বাংলাকে অত্যাচারের রাজত্বে পরিণত করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দলতান্ত্রিক একটা রাজ্যে পরিণত করে দিয়েছিল পুরোদস্তুর সিপিএম। তো সেখানে কংগ্রেস কর্মীরা, কংগ্রেস লড়েনি বলেই তো তৃণমূলের জন্ম। ফলে কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তিনি তার মন থেকে সিপিএম কে সমর্থন করতে পারেননি, পারবেনও না। বলছি যে শুধু ডালুবাবু নন, মানে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি বলছেন সিপিএম এর সঙ্গে জোট করলে তৃণমূলের ক্ষতি হবে রাজ্যে। আরে সিপিএম এর সঙ্গে কে জোট করতে গেছে? সিপিএম এর রাজ্যে আছেটা কি? তৃণমূলের সঙ্গে জোটের বৈঠকে বসার জন্য যে গুরুত্ব দরকার হয়, তো সেই গুরুত্বটাও কি রাজ্য সিপিএম এর আছে? লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, ধূপগুড়িতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে 5% ভোট। আরে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় কথা বলতে গেলেও তো তার একটা ওজন চাই। তো সেই ওজনটা কি সিপিএম এর আছে? নেই। বাংলায় তারা পরিত্যক্ত, মানুষ তাদের পছন্দ করেন না। সিপিএম এর এখন বাঁচার লড়াই, অস্তিত্বের লড়াই, কংগ্রেসের পায়ে ধরছে। যে কংগ্রেসকে একসময় শত্রু বলতো, যে রাজীব গান্ধীকে কুৎসা করেছিল, বোফার্স গান্ধী গলি গলি মে শোর হ্যায়, বোফার্স গান্ধী চোর হ্যায়, সেই কংগ্রেসের পায়ে জুতো বালিশ করতে গেছে সিপিএম। সিপিএম হচ্ছে এখন কংগ্রেস, তুমি আমায় ছেড়ে যেও না, কারণ তাহলে আমায় 42টা আসনে অগ্নি পরীক্ষা দিতে হবে এবং ধরা পড়ে যাবে যে নোটার থেকেও কম ভোট পাবে সিপিএম, জামানত জব্দ হবে 42খানা।
সিপিএম অস্তিত্বের সংকটে ভুগছে। সিপিএম এর ভোটাররা এখন অন্য দলকে ভোট দেন, যারা প্রকৃত উন্নয়ন পান তারা তৃণমূলকে ভোট দেন, আর যারা অদ্ভুতভাবে তৃণমূলের প্রতি একটা তাদের হেরে গেছে তো তৃণমূলের কাছে, ফলে তাদের যা অবস্থা তারা গিয়ে বিজেপিকে ভোট দিতে যায়। তো সুতরাং সিপিএম এর ভোটার বলতেও কিছু নেই। কিন্তু দিল্লিতে ধরুন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বৈঠক করছে। দিল্লির একটা পার্সপেক্টিভ থাকে, সেখানে বিজেপি নন বিজেপি সেইভাবে একটা ভাগ হয়, ফলে বিজেপি সেখানকার নন বিজেপি প্ল্যাটফর্মের যে বাধ্যবাধকতা আর পশ্চিমবঙ্গের যে গ্রাউন্ড রিয়েলিটি, দুটো কখনো এক হতে পারে না। কংগ্রেস তৃণমূলের কথা হতে পারে, কিন্তু প্রথম কথা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল, কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বাংলায় ঠিকভাবে লড়ছিল না বলেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম। তো কংগ্রেস আর তৃণমূলের মধ্যে একটা আলোচনা হতে পারে, কিন্তু সিপিএম এটা বাংলার শত্রু, তৃণমূলের শত্রু এবং কংগ্রেসেরও শত্রু বলে মানা উচিত। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে সিপিএম কে তোষণ করতে যাচ্ছেন, নইলে কোনো প্রকৃত কংগ্রেস কর্মী যার গায়ে শিরা ধমনীতে কংগ্রেসের রক্ত আছে কখনো সিপিএম এর সঙ্গে হাত মেলাতে পারে না। তৃণমূল কি হাত মেলাবে সিপিএম এর সঙ্গে? রাজ্যে সম্ভাবনা আছে? এ নিয়ে আমরা কোনো আলোচনাই করছি না, তার কারণ বাংলায় তৃণমূল একাই যথেষ্ট, আর এর বাইরে জোটের স্বার্থে কংগ্রেসের সঙ্গে যেটা আলোচনা করবেন সেটাই তারা আমাদের নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিপিএম এর সঙ্গে কোনো আলোচনা নেই। এই ব্যাপারটা পুরোটাই আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, এবং সিপিএম এর সঙ্গে তৃণমূল পশ্চিমবঙ্গে আসন সমঝোতা, বাংলার মানুষ সিপিএম এর সঙ্গে সমঝোতা করেন না, তৃণমূল তো দূরস্থ। তো সুতরাং এখানে আসন সমঝোতা নিয়ে শেষ কথা নেতৃত্ব বলবেন, মমতাদি বলবেন, অভিষেক বলবে, কিন্তু সিপিএম এর সঙ্গে সিপিএম কে জমি ছাড়া, সিপিএম কে জায়গা ছাড়া তৃণমূল সমর্থিত প্রার্থী সিপিএম, আরে সিপিএম 42টা একা লড়ে আগে নিজের যোগ্যতার প্রমাণ দিক যে বড়দের সঙ্গে কথা বলার আওকাত ওদের আছে। এটা কি বাস্তবে সম্ভব? সিপিএম সমর্থিত, তৃণমূল সমর্থিত সিপিএম প্রার্থী? কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কোনো সম্ভাবনা কেন বলছেন? মানে দিল্লিতে দিল্লির মিটিং গুলো বা বিভিন্ন রাজ্যের প্রেক্ষিত একটা নন বিজেপি প্ল্যাটফর্ম, একটা মেরুকরণ, সেখানে একদিকে বিজেপি অন্যদিকে নন বিজেপি, সেখানে অনেক দল যারা বিভিন্ন রাজ্যে নানা পজিশনে রয়েছে তাদের মূল নীতির উপর দাঁড়িয়ে বসতে হয়। ওই বসা আর পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটি দুটো সমান নয়। পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল একাই 100, তাছাড়াও যদি জোট দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসের বিষয়ে কথা বলছেন। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই। বিজেপি নেতৃত্ব বলছে আবার যে তারা চারদিকে এরকম আলোচনা যে দিদি এমন শাসন করলো, দেশবাসী এখন বলছে যে কমিউনিস্ট সরকারই অনেক ভালো ছিল, অমিত শাহ বলেছেন। এখন কমিউনিস্টদের সঙ্গে ওনাদের প্রেম, একজন মানুষও বলছে না কমিউনিস্ট সরকার ছিল। তাদের যারা দেখেছে তার নিট রেজাল্ট হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করার পরও তারাও হেরেছেন, আর কমিউনিস্টরা কংগ্রেসের সঙ্গে জোট করার পরও শূন্য পেয়েছে। তারপরে এত বড় বড় কথা আসে, শূন্য পাওয়ার পর লোকসভায় সিপিএম নেই, বিধানসভায় সিপিএম নেই, ধূপগুড়ি বাই ইলেকশন 5% ভোট, তারপরে এত বড় বড় কথা আসে। আসলে বিজেপি জানে তারা সিপিএম এর ভোট পেয়ে কিছুটা ভোট যে দেখা যায় বিজেপি, সেটা সিপিএম এর ভোটটা পায় বলে, সেই জন্য সিপিএম কে তোষণ করছে বিজেপি। সিপিএম কে অক্সিজেন দেয় বিজেপি যে তোমরা মিটিং মিছিল তোমাদের মতো করে করো আর আমাদের ভোটটা দাও, আমাদের ভোটটা দাও। এখানে তো অলিখিত আসন সমঝোতার জোট বিজেপি আর সিপিএম এর হয়ে আছে। কুণালদা, আপনি একটা সময় বলেছিলেন যে দলটা মানে বৃদ্ধতন্ত্র হয়ে যাচ্ছে, যে সিপিএম এর বিরুদ্ধে এত বলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরনো চাল ভাতে পারে, সিনিয়রদের খুব সম্মান করতে হবে। নেতাজি ইন্ডোরের পর আরো একবার বললেন, এবং জুনিয়রদের কথাও বলছেন যদি পুরনো চাল ভাতে পারে এবং দল
সিনিয়রদের সম্মান করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী যা বলেছেন সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবেই সিনিয়র এবং জুনিয়র এই সকলের একাধিক প্রজন্ম তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। তাদের এক এবং ঐক্যবদ্ধ সুসংগত পরিবার তৃণমূল লড়বে। মুখ্যমন্ত্রী বলেছেন সিনিয়রদের সম্মান দেওয়া আমরা সবসময় দিই। মুখ্যমন্ত্রী বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে, একই সঙ্গে তিনি বলেছেন নতুন চাল আগে বাড়ে। বারবার বলেছেন ছাত্র যুবদের আসতে হবে, বারবার বলেছেন পুরনোদের সম্মান দিতে হবে, কেউ বসে থাকলে বাড়ি থেকে বার করে আনতে হবে। ফলে এই যে প্রবীণদের সঙ্গে নবীনদের সুষম মেলবন্ধন করে তৃণমূল পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তিনি দিয়েছেন, পুরোদস্তুর স্বাগত জানাচ্ছি। আগের বার্তার সঙ্গে আপনার মানে এখনকার মানে স্ট্যান্ড কি একই রকম আছে, মানে না কে চেঞ্জ করলো স্ট্যান্ড, আপনি না? ওইভাবে বলা যায় না। মুখ্যমন্ত্রী যেভাবে সিনিয়র এবং জুনিয়র সব প্রজন্মকে একসঙ্গে রাখার কথা বলেছেন, এ তো প্রত্যেক তৃণমূল কংগ্রেস পরিবারের প্রত্যেক সদস্যের মনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও হাওড়া কার্নিভাল ঘিরে তুলকলাম মিটে গেছে। তুমি যখন প্রশ্ন করছো তখন মিটে গেছে। মনোজ তিওয়ারি মিটে গেছে। তুমি যখন প্রশ্ন করছো, অরূপ বিশ্বাস গেছেন, হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলের সঙ্গে কথা বলেছেন, সমস্যা মিটে গেছে, ভুল বোঝাবুঝি মিটে গেছে, পার্কিং ফি বলে কিছু থাকবে না এবং খুব সুন্দরভাবে আবার কার্নিভাল শুরু হচ্ছে। বিজেপি বলছে এটা টাকার ভাগ নিয়ে গন্ডগোল প্রশাসক এবং মন্ত্রী। বোকা বোকা কথাবার্তা। এখানে তৃণমূল টাকার ভাগ কি, টাকাটাই মৌকুব, তাতে আবার ভাগের কি আছে? ফলে নীতিগত কিছু বিষয় যেটা অরূপ বিশ্বাস খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যা বার্তা দিয়েছিলেন, অরূপ বিশ্বাস গিয়ে দুপক্ষকে নিয়ে বসে জটটা খুলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস আমজনতার দল, ফলে ওখানে এবার প্রথমবার কার্নিভাল হচ্ছে। কিছু কিছু এটা হবে না, এটা হবে না, পার্কিং ফি থাকবে না এসব নিয়ে ছোটোখাটো সব মতভেদ ছিল, ফলে পার্কিং ফি থাকবে না, মিটে গিয়েছে। অমিত শাহ রাজ্য সফরের পরে কার্যত রাজ্য বিজেপি একদম কোমরে গামছা বেঁধে নেমে গিয়েছে। ব্যাক টু ব্যাক তাদের বৈঠক চলছে। আইসিসিআর এ গতকালের বৈঠক থেকে সুকান্ত মজুমদার বলছেন এ রাজ্যে দলের জন্য শৃঙ্খলাটাই শেষ কথা, সকলকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আর শৃঙ্খলার নমুনা তো দেখলাম অনুপম হাজরা। হ্যাঁ, এত সুন্দর শৃঙ্খলার নমুনা দেখেছি অনুপম হাজরার। তো বিজেপি যেন দয়া করে শৃঙ্খলার কথা না শোনায়। কিছুদিন আগে দলের রাজ্য দপ্তরের সামনে রাজ্য সভাপতি সুকান্তবাবুর ছবিতে যেভাবে জুতো পড়ছিল, দলের কর্মীরাই অপূর্বভাবে জুতো উপহার দিচ্ছিলেন। তো তাতে দলের শৃঙ্খলার কথাগুলো, এসব সুকান্তবাবুদের সোনার পাথর মাটি, গরুর গাড়ির হেডলাইট, এসব কথা তাদের মুখে মানায় না। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, সংগঠনহীন, জনভিত্তিহীন একটা দল শুধুমাত্র কুৎসা আর সেন্ট্রাল গভর্নমেন্টের শক্তির অপব্যবহারের উপর দাঁড়িয়ে আছে। এবং অমিত শাহ বলছে যে 35টি আসন হবে, মোদী সরকার হবে। এর আমরা বলে দিয়েছি উত্তরে, 35 একটা 3 আছে, একটা 5 আছে। আগে 3 পেয়ে দেখান, তারপরে 5 পেয়ে দেখাবেন, তারপর পাশাপাশি 35 হবে। 3টে পাওয়ার যোগ্যতা নেই তাদের, আবার বড় বড় কথা। শশী থারুর বলছেন যে মন্দির নিয়ে মাথা ঘামানোটা সরকারের কাজ নয়, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনকল্যাণ, দেশের সুরক্ষা, এটা তো আমরা বারবার বলছি। শশী থারুর শুধু কেন বলবেন? আমরা তো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা বারবার বলছি রাম নিশ্চয়ই ভগবান। আমরা রামের পুজো করি হৃদয়ে, আমরা রামের পুজো করি বাড়িতে, মন্দিরে। কিন্তু কোনো সরকার রুটি কাপড় আর মাকান দিতে পারে না, মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারে না, শুধুমাত্র একটা মন্দির নিয়ে মেতে ধর্মের উন্মাদনা তৈরি করে ভোট বৈতরণী পার হতে চাইছে। আমরা রামকে ভগবান হিসেবে দেখতে চাই, বিজেপির নির্বাচনী এজেন্ট হিসেবে দেখতে চাই না। এইখানেই বিরোধিতা আছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজীব কুমার তাকে জি করা হয়েছে এবং তারা সিবিআই কেন ডেট আনতে পারছে না সুপ্রিম কোর্টে, প্রয়োজনে জনস্বার্থ মামলা করা। শুভেন্দু অধিকারী যেন প্রথম জনস্বার্থ মামলা করেন, যে সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী নিজে, তাকে কেন সিবিআই ধরছে না? ফলে যার ক্যামেরায় টাকা নেওয়ার ছবি রয়েছে শুভেন্দু অধিকারী,
সিবিআই এর এফআইআর নেম, ভিডিও রিলিজ করেছিল বিজেপি, চোর বলেছিল বিজেপি, গ্রেফতার এড়াতে বিজেপিতে গিয়েছে শুভেন্দু অধিকারী। সে অন্যের দিকে আঙুল না তুলে আগে শুভেন্দু কেন গ্রেফতার হচ্ছে না, সিবিআই কেন দেখতে পাচ্ছে না, বিজেপিতে নাম লেখানোর পর থেকে শুভেন্দুর গ্রেফতারি নিয়ে বিজেপি আর নড়াচড়া করছে না, সেটা নিয়ে শুভেন্দুবাবু আগে কৈফিয়ত দিন, তারপর অন্য কথা বলবেন। রাজীব কুমারের ডিজি হওয়া নিয়ে শুভেন্দু বলছেন যে এটা সারদার পুরস্কার। কি বলবেন সারদার পুরস্কার? আপনিও রাজীব কুমার নিয়ে আপনার মন্তব্য গতকাল দেখেছেন। দেখুন, আমি এটুকু বলতে পারি, রাজীব কুমার পুলিশ অফিসার হিসেবে অত্যন্ত দক্ষ এবং যোগ্য, ফলে শুভেন্দু অধিকারীদের এই ধরনের কুৎসাগুলো করার কোনো মানে হয় না। তার বদলে আরও যে বসতেন তাকে একটা নতুন কুৎসা করতো। ওরা তো ব্যক্তি কুৎসার লাইনের উপর রয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যে নিজেই সিবিআই এর এফআইআর নেম নারদায় তোলাবাজ, সুতরাং সে বাকিদের বিচার করছে, এটা খুব কঠিন ব্যাপার। গতকাল আপনি রাজীব কুমার প্রসঙ্গে একটা বলেছিলেন যে কারো নির্দেশে, গতকাল বুধবার ছিল, আজ বৃহস্পতিবার। কার নির্দেশের কথা বলতে চাইছেন? বলুন তো, গতকাল বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। বলছি শুভেন্দু অধিকারী মানে যখন সারদা প্রসঙ্গ রাজীব কুমারের হত্যা প্রসঙ্গে এরকম বলছেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন যে যার নাম সারদাতে ছিল, আপনারা বারবার অভিযোগ করেন তিনি? না, আমি আজকে এরকম কোনো কিছু ব্যাখ্যা করতে চাইছি না। আর কিছু আছে? আমার একটা আছে। বাংলায় তৈরির প্রচেষ্টা করছে রাজ্য সরকার অভিযোগ করছে বিজেপি। রোহিঙ্গা ঢুকিয়ে নতুন বাংলা তৈরির প্রচেষ্টা করছেন রাজ্য সরকার, অভিযোগ করছে বিজেপি। আচ্ছা, এটা বিজেপির কে অভিযোগ করেছেন? আচ্ছা, ধরে নিলাম কোনো নেতা অভিযোগ করেছেন। মুখপাত্র। আচ্ছা, মুখপাত্র অভিযোগ করেছেন। আপনি কি তাকে জিজ্ঞাসা করেছেন যে রোহিঙ্গারা কোথা থেকে ঢুকলো, জলপথে না সড়ক পথে, সড়ক পথে না আকাশ পথে? সেটা জিজ্ঞাসা করেছেন? যদি তার উত্তর দেন, তাহলে কি আপনি এটা জিজ্ঞাসা করেছেন যে রোহিঙ্গারা যে ঢুকবে বা ঢুকছে, সীমাটা কার দায়িত্বে, রাজ্য পুলিশের না অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা বিএসএফ এর? তো ফলে আপনারা যদি সাংবাদিকরা শুধু উনি বলেছেন আপনি বলুন, আপনি যদি আমি কোনো ভুল বলি তাহলে আপনি আমাকে ক্রস করবেন না। আপনি বলছেন বিজেপি বলছে রোহিঙ্গা ঢুকছে, আপনি জিজ্ঞাসা করবেন না বিজেপিকে? তুমি কেন্দ্রীয় সরকারে, তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএসএফ তোমাদের, তাহলে রোহিঙ্গাটা ঢুকছে কোথা থেকে? আমরা কি এখানে রেগুলার সেরকম ধরা পড়লে পুশব্যাক চলে? বনগা সীমান্তে যান, দমদম জেলে যান, যদি যেখানে অফিসিয়ালি ধরা পড়ছে কোনো অনুপ্রবেশকারী, তাদেরকে আবার রিকুইজিশন দিয়ে আবার পুশব্যাক করানো হয়, সিস্টেম চালু আছে। কিন্তু ভেতরে ঢুকছে কি করে, এটা সাংবাদিকরা জিজ্ঞাসা করবেন না? বিজেপি বলছে রোহিঙ্গাদের ঢোকাচ্ছে, আপনি সেটা হজম করে এসে আমায় জিজ্ঞাসা করছেন? আপনি একবার জিজ্ঞাসা করবেন না, রোহিঙ্গাদের ঢোকার জায়গাটা তো আপনাদের কেন্দ্রীয় সরকারের অধীনে, সেটা রাজ্য সরকার কি করে দেখবে? আগামী শনিবার নৈহাটি উৎসবে সুব্রত বক্সী যাচ্ছে, এটা জানা যাচ্ছে যে অস্থির পরিস্থিতি সোমনাথ শ্যামবালা অর্জুন সিং, সেটা দিয়ে সুব্রত বক্সী চায়ের আড্ডায় একটা বৈঠক করতে পারেন। প্রশ্নটা এখানে যে আরে সুব্রত বক্সী আমাদের রাজ্য সভাপতি, তিনি সিনিয়র নেতা, বর্ষিয়ান নেতা, অভিজ্ঞ নেতা, এবং সবাই তাকে চেনে, তিনিও সবাইকে চেনেন। তিনি কোনো অনুষ্ঠানে যাবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তিনি তো সারা বাংলা ঘুরে বেড়ান, সারা বাংলায় কর্মসূচি করেন, এবং কোথাও কোথাও যদি কারোর মধ্যে দেখেন যে সেখানে একটু মতপার্থক্য আছে, কোথাও যদি দেখেন এত বড় দল, এত বড় পরিবার, সেখানে সুব্রতদার মতো একজন পার্টি প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাকসেপ্টেবল লিডার যদি সেখানে তাদের সঙ্গে কথা বলেন, তো ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দূরে। আমি কোনো টুইট দেখছি না, পলিটিক্যাল টুইট বা কোনো কোনো অনুষ্ঠানে। এটা কেন এটা হচ্ছে? এটা অভিষেকের সঙ্গে যোগাযোগ হলে আমি জিজ্ঞাসা করব, এটা আমি অভিষেকের সঙ্গে যোগাযোগ হলে জিজ্ঞাসা করে দেখব। না কি মনে হয় আপনারা তো না, ও তো অ্যাক্টিভ, হয়তো ব্যক্তিগত কোনো কারণে কাজে ব্যস্ত। ভাঙড়ে জমি দখল হচ্ছে, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে নেতার কমপ্লেক্স থানায়, কারণ বাড়ি চলে আসে বলতে পারবো না, লোকাল নেতারা বলতে পারবে। ইডির চার্জশিটে এবার উঠেছে প্রিয়াঙ্কা গান্ধী।
কোনো আপনি যে কথাটা বললেন তাতে কিন্তু এর একটা ইমপ্রেশন হচ্ছে কোনো চার্জশিটে অপরাধী হিসেবে এসছে না অপরাধী হিসেবে অভিযুক্ত আসেনি, শুধু উল্লেখ আছে। এখন এইসব চার্জশিটগুলো হচ্ছে গল্প লিখে বিভিন্ন নেতাদের নাম, অবিজেপি নেতাদের নাম জড়িয়ে দিয়ে নেতিবাচক প্রচারের হাওয়া তৈরি করে দেয় বিজেপির জন্য। ফলে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তবে এক্ষেত্রে রাজ্য কংগ্রেসকেও একটা স্পষ্ট নীতি নিতে হবে যে ইডি যখন তার কোনো চার্জশিটের পাতায় কোনো কারণে প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকবে, তখন রাজ্য কংগ্রেস বলবে যে ওটা হচ্ছে ভিন্ডিকটিভ পলিটিক্স, আর তৃণমূলের কারোর নাম থাকলে তখন তারা নৃত্য করবে। দুটো তো একসঙ্গে হবে না। বলছি রাহুল গান্ধীর যে পদযাত্রা হবে, তাদের পশ্চিমবঙ্গ দিয়ে যাবে, সেক্ষেত্রে তৃণমূলের অবস্থান কি হবে? দেখুন, এখানে বহু দল বহু সমাবেশ করেন, বহু কর্মসূচি করেন। এখানে বামেরা করেন, বিজেপি করেন, কিছুদিন আগে এসইউসি খুব ভালো একটা সভা কর্মসূচি করেছেন। তো সেখানে যদি রাহুল গান্ধী করেন, একটা ডেমোক্রেটিক স্টেট, তিনি তার কর্মসূচি করবেন। এর আগের বার তিনি যে কর্মসূচি করেছিলেন, ওনার গন্তব্য রুটটা ছিল উত্তর থেকে দক্ষিণ দেশের, ফলে মাঝখানে পশ্চিমবঙ্গ পড়েনি। তো এবার তিনি পূব থেকে পশ্চিমে যাচ্ছেন, অর্থাৎ মণিপুর থেকে মুম্বাই যাচ্ছেন, ফলে সেখানে মাঝখানে পশ্চিমবঙ্গ পড়ছে। হয়তো সেই রুটের বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গ ঢুকছে, কিন্তু আমাদের এখানে খুব স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং এটা প্রমাণিত সত্য যে বিজেপিকে হারানো যায় সেটা দেখিয়ে দিয়েছে তৃণমূল। কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়ে শূন্য পেয়েছিল। ফলে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্ব তারা যেন এখানে কর্মসূচির সময় তৃণমূলের সমালোচনা করতে গিয়ে, কুৎসা করতে গিয়ে বিজেপির হাত শক্তিশালী করার কোনো চেষ্টা না করে। পার্টিসিপেট করবেন তৃণমূল, সেটা তো বড়দের ব্যাপার। ফলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা কি চাইছেন, তারা আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বললে নিশ্চয়ই সেই অনুযায়ী ব্যাপারটা ঠিক হবে। আবার ওনারা যদি মনে করেন এটা সব রাজ্যে ওনাদের দলের একক কর্মসূচি, তাহলে সেটা তাদের ব্যাপার। আজকে উত্তর চব্বিশ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা, প্রথম কর্মী সভা লোকসভার আগে বলা যেতে পারে, সেখান থেকে তিনি কর্মীদেরকে উজ্জীবিত করতে আবার তার পুরনো স্লোগান, তিনি বলছেন আমি আবার আপনাদের পাহারাদার। সেটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী বলছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হতে পারে না। হয়তো হয়েছে, দলের ব্যাপার, নেত্রী করে দিয়েছেন, সরাসরি রিপোর্ট দেবে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালদা, অমিত শাহকে কয়েকগুলো প্রশ্ন আছে, যেমন বাংলাতে এসে এবং বাংলা থেকে চলে গিয়েও তিনি কিন্তু তৃণমূলকে গুরুত্ব করে বা বাংলাকে গুরুত্ব দিয়ে বারবার বলছে যে দেশের সমস্ত জায়গায় বিজেপি সরকার হোক, এটা আমাদের লক্ষ্য, কিন্তু বাংলায় বিজেপি সরকার হোক, এটা আমাদের কাছে এখন পাখির চোখ বা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এই কথাগুলো আমরা 21 সালের আগেও শুনেছিলাম, ডেলি প্যাসেঞ্জারই দেখেছি অমিত শাহজির, নরেন্দ্র মোদীজির, তারপরে গোয়ারা হেরেছে। ফলে এরকম ওনারা আসবেন, যাবেন, হারবেন, এটা একটা ধারাবাহিক উপন্যাসের মতো। পরপর জিজ্ঞেস করছি, বাংলা অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতিকরণ হয়েছে, উনি বলতে চাইছেন কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতিকরণ হয়েছে, বাংলার অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতিকরণ হয়নি। বাংলার অ্যাডমিনিস্ট্রেশন প্রো পিপল, এত মানুষ প্রশাসনের সহযোগিতা পান, পরিষেবা পান, উন্নয়ন পান, সেই কারণেই মানুষ সরকারের সঙ্গে আছেন। আর সারা দেশের অ্যাডমিনিস্ট্রেশন এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলো দলতন্ত্রে পরিণত হয়েছে। অমিত শাহ বাংলা থেকে ফিরে গিয়েও আবার অভিযোগ করছেন যে বিভিন্ন বক্তব্য রাখছে যে বাংলার গরিবদের নিয়ে কোনো প্রশ্ন নেই সংসদে, এই যেখানে সংসদে মানে পাসওয়ার্ড শেয়ার করা হচ্ছে বিদেশে, বাংলা করছেন সারা। অমিত শাহ জেনে রাখা উচিত, করোনা কালে সারা দেশে মাথা পিছু আয় কমে গেছিল, আর পশ্চিমবঙ্গে বেড়ে গেছিল এবং সবার থেকে বেশি বেড়েছিল। ফলে বাংলার গরিব মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, শ্রমজীবী মানুষের পাশে সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে অমিত শাহ বড় বড় কথা না বলে বাংলার যে বকেয়া টাকা 1,50,000 কোটি টাকা যে তারা আটকে রেখেছেন ইচ্ছাকৃতভাবে, বাংলার প্রতি মুখে কথা বলে দরদ না দেখিয়ে বাংলার প্রাপ্য টাকাটা আগে ছাড়ুন। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলছেন যে সব থেকে মিথ্যা কথা উনি বলেন, কারণ গতবারের জন্য 29 তারিখে উনি এসেছিলেন এবং তখন যে প্রশ্নগুলো রেখেছে বা এজেন্ডা বা যে সমস্ত ইস্যু নিয়েছেন তার কোনো উত্তর এখনো পর্যন্ত। আমরা নরেন্দ্র মোদীকে বলছি সব থেকে বেশি মিথ্যাচারী, তার কারণ লোকসভা ভোটের আগে
বছরে 2 কোটি চাকরি 14 সালে বলেছিলেন, সেই অনুযায়ী 20 কোটি চাকরি হওয়া উচিত, হয়নি। প্রত্যেকের অ্যাকাউন্টে সুইস ব্যাংক থেকে কালো টাকা নিয়ে এসে 15 লাখ টাকা করে দেয়া, সেসব হয়নি। সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলো প্রমাণিত হয়ে গিয়েছে। এবং এমন একজন প্রধানমন্ত্রী যিনি এই 10 বছরে একবারও সাংবাদিক বৈঠক করেননি, কোনো প্রশ্নের উত্তর দেয় না, সেই দলের আবার নেতাদের বড় বড় কথা। বাংলা থেকে যা যা প্রশ্ন তোলা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীর হয়নি এখনো। বলছেন এখন 70 জন আমাদের বিধায়ক রয়েছে, আমরা বাংলায় এলে তৃণমূল বা তৃণমূল নেতৃত্বে বিপি বেড়ে যায়। কিছুই হয় না, কারণ 70 জনের অঙ্কটা ভুল। সেটা হচ্ছে ভোটিং প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? সেটা হচ্ছে লেফটকে যারা ভোট দিত, লেফটের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে, ফলে লেফটের কিছু ভোট কমে গেছে, সিট কমে গেছে, বিজেপির বেড়েছে। তৃণমূলের কিন্তু কোথাও সিটও কমেনি, তৃণমূলের কোথাও ভোটও কমেনি। এখন সিপিএম যদি নিজেদের ভোটটা নিজেদের মতো ফেরত নিতে পারে, তো তাহলে বিজেপি যেটুকু বেড়েছিল সেটুকু আবার কমে যাবে। আর যদি সিপিএম ফেল করে, তাহলে বাকিটা তৃণমূল বিজেপির সঙ্গে বুঝে নেবে। লাস্টলি যেটা বলছে যে 2014 সাল পর্যন্ত ইউপিএ সরকারের থেকে আমরা অনেক বেশি বিজেপি সরকার টাকা দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তখন টাকার দাম কত ছিল আর এখন টাকার কত দাম, তখন কি কি স্কিম ছিল, এখন কি কি স্কিম, এবং তখন পশ্চিমবঙ্গ থেকে যে টাকাটা নিয়ে যাচ্ছেন আর আজকে পশ্চিমবঙ্গ থেকে যে টাকাটা নিয়ে যাচ্ছেন, সেই রেভিনিউটা যে কত গুণ বেড়ে গেছে, এবং তার রেশিও অনুযায়ী তো পশ্চিমবঙ্গের ভাগ বাড়বে। তো সুতরাং কেউ কারোর পৈতৃক টাকা পয়সা দিচ্ছেন না, জিএসটি আছে। সুতরাং আমাদের যা যা প্রাপ্য, কখনো জিএসটিতে, কখনো প্রাপ্তিক বিপর্যয়, কখনো ট্যাক্সের আনুপাতিক হার, কখনো বিভিন্ন স্কিম, যেগুলো প্রাপ্য আমরা সেগুলোই চাই। লাস্ট প্রশ্ন, পাহাড়ের রাজনীতিতে আবার নতুন সংস্করণ। দিল্লিতে বিনয় তামাংয়ের হাত ধরে রাহুলের কাছে পাহাড়ের 2 রাজনৈতিক দলের নেতা। এটা ওখানে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট চলে। আসল কথা হচ্ছে পাহাড়টায় যে এই রাজনীতি হচ্ছে, এতগুলো দল, ভোট, এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। ফলে কখন কোন দলের কে কোথায় যাচ্ছে, বক্তৃতা দিচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন পরের কথা। যে পাহাড়টা ছিল একেবারে চূড়ান্ত অশান্ত, পর্যটক যেত না, ভোট বন্ধ হয়ে গেছিল, দোকান বাজার ব্যবসাপাতি উঠে গেছিল, সেটাকে আবার স্বাভাবিক করে দিয়ে বহুদলীয় নির্বাচন প্রসেসটাও মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছে। ফলে তার এফেক্টেই নানা ধরনের ঘটনা ঘটছে। ভালো।